নমস্কার সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বায়োগ্রাফি লিখতে হয়, মানে বায়োগ্রাফি লেখার ফরম্যাটটা কীরকম। তোমরা যদি এই বায়োগ্রাফি লেখার ফরম্যাটটা শিখে যাও, যে কোনো বায়োগ্রাফি, তাতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেই হোক, স্বামী বিবেকানন্দ সম্পর্কেই হোক, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে হোক, যে কোনো বায়োগ্রাফি তোমাদের লিখতে দিলে তোমরা খুব সহজেই সেটার উত্তর লিখতে পারবে। তাহলে আজকে আমরা মেনলি আলোচনা করব বায়োগ্রাফি লেখার ফরম্যাটটা নিয়ে, মানে কোন ফরম্যাটে লিখলে আমরা বায়োগ্রাফিটা লিখতে পারবো। এবং এবছর মাধ্যমিক যারা পরীক্ষা দিলে তাদের জন্য কিন্তু বায়োগ্রাফিটা খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি মাধ্যমিকের সাজেশন আপলোড করেছি, যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আমি অলরেডি কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়, তার ফরম্যাটটা কিরকম হবে, বা প্রসেসিং কিভাবে লিখতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে শুরু করা যাক আজকের বিষয়, কিভাবে আমরা বায়োগ্রাফি লিখবো, যে কোনো ব্যক্তির জীবনী কিভাবে লিখবো ইংরেজিতে, তা নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো, যখন কোনো বায়োগ্রাফি লিখতে দেবে সেখানে তোমাদের পয়েন্টগুলো দিয়ে দেবে এরকম। আমিও এখানে ছোট ছোট করে লিখেছি। দেখো, বার্থ হচ্ছে জানুয়ারি 12, 1863, কলকাতা। আমি স্বামী বিবেকানন্দের জীবন সম্পর্কে আজকে তোমাদের লিখে দেখাবো যে কিভাবে স্বামী বিবেকানন্দের জীবনীটা আমরা লিখব। এবং এই ফরম্যাটে বিবেকানন্দের জায়গায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ে, যদি এপিজে আব্দুল কালাম পড়ে, বা যদি মহাত্মা গান্ধী পড়ে, যার জীবনী পড়ুক না কেন তোমরা খুব সহজেই লিখতে পারবে। তাহলে জন্ম তারিখটা দেখো দেওয়া আছে, জানুয়ারি 12, 1863, কলকাতা। অ্যাকচুয়াল নেম, তার প্রকৃত নাম দিয়ে আছে নরেন্দ্রনাথ দত্ত। প্যারেন্টস, বাবা মায়ের নাম দিয়ে আছে বিশ্বনাথ দত্ত, ভুবনেশ্বরী দেবী। এডুকেশন, শিক্ষাটাও দিয়ে আছে মেট্রোপলিটন স্কুল, স্কটিশ চার্চ কলেজ। রিলিজিয়াস লাইফ, ধর্মীয় জীবন, মেট রামকৃষ্ণদেব, বিকেম ডিসাইপল, অ্যাটেন্ডেড দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন ইন চিকাগো। অ্যাচিভমেন্টস, জীবনে অর্জন কি, ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন ইন 1897, লেফট ইমপ্রেশন অন ন্যাশনাল লিডার্স, আর ডেথ হচ্ছে জুলাই 4, 1902। এই পয়েন্টগুলো তোমাদের দিয়ে দেবে। যে ব্যক্তির জীবনী লিখতে বলা হবে সেই ব্যক্তি সম্পর্কে তোমাদের কিন্তু পয়েন্টগুলো দেওয়া থাকবে। এই পয়েন্টগুলোকে বাড়িয়ে আমরা কিভাবে লিখছি, দেখো এই ফরম্যাটটা, নিয়মটা শুধু ভালো করে তোমরা খেয়াল করবে। প্রথমেতে আমরা যে কোনো ভারতীয় ব্যক্তির জীবনী লিখলে কি লিখবো, দেখো এটা কমন সেন্টেন্স, মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স। কি লিখবো তাহলে, একটা ইন্ট্রোডাকশন দেবো আমরা, অনেক মহান সন্তান সন্ততি ওয়ার বর্ন, জন্মগ্রহণ করেছেন, ইন দ্য ল্যাপ অফ মাদার ইন্ডিয়া, ভারত মায়ের কোলে। যে সেখানেতে যদি রবীন্দ্রনাথ ঠাকুর হয়, স্বামী বিবেকানন্দ হয়, নেতাজি সুভাষচন্দ্র বোস হয়, এপিজে আব্দুল কালাম হয়, মহাত্মা গান্ধী হয়, যে কোনো ভারতীয় সম্পর্কেই যখন আমাদেরকে বায়োগ্রাফি লিখতে দেবে আমরা এই বাক্যটা লিখবো যে মেনি গ্রেট সন্স অ্যান্ড ডটার্স ওয়ার বর্ন ইন দ্য ল্যাপ অফ মাদার ইন্ডিয়া। তারপরে দেখো, স্বামী বিবেকানন্দ ইজ সার্টেনলি ওয়ান অফ দেম, স্বামী বিবেকানন্দ নিশ্চিতভাবে তাদের মধ্যে একজন। এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা কি লিখতাম, রবীন্দ্রনাথ টেগোর ইজ সার্টেনলি ওয়ান অফ দেম। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস হলে কি লিখবো, নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ সার্টেনলি ওয়ান অফ দেম। তাহলে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মিল। আমরা যদি এই জাস্ট কমন ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটাকে মনে রাখি তাহলেই কিন্তু আমরা এটা লিখতে পারবো। তারপরে দেখো, তিনি কি জন্য বিখ্যাত আমরা সেটা লিখবো। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মংস এভার বর্ন ইন ইন্ডিয়া। তিনি হলেন ভারতে জন্মানো যে মহান সন্ন্যাসীগুলো আছেন তাদের মধ্যে একজন। এরপরে দেখো, এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কি লিখবো, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি ছিলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস এভার বর্ন ইন ইন্ডিয়া। তাহলে একই হলো, শুধু মংসের জায়গায় লিখবো পোয়েটস। এটা যদি এপিজে আব্দুল কালাম হয় তখন কি লিখবো, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন ইন্ডিয়া। যদি এটা নেতাজি সুভাষচন্দ্র বোসে কি লিখবো, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্যাট্রিয়টস এভার বর্ন ইন ইন্ডিয়া। তাহলে দেখো এটা কমন লাইন, আমরা শুধু এই মংস যে জন্য তিনি বিখ্যাত শুধু এই ওয়ার্ডটাকে চেঞ্জ করব। তারপরে দেখো কি আছে, ফার্স্ট পয়েন্ট বার্থ, জন্ম কি দেওয়া আছে, জানুয়ারি 12, 1863, কলকাতা। দেখো এই পয়েন্টটাকে কি লিখেছি, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস হোক, আমি বিবেকানন্দ সম্পর্কে দেখাচ্ছি বিবেকানন্দই হোক, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হোক,
যে ব্যক্তির জীবনী হোক না কেন একই হবে। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, দিয়ে তারিখটা দিয়েছি অন জানুয়ারি 12, 1863 ইন কলকাতা, যে তিনি 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। পরের পয়েন্ট কি আছে দেখো, অ্যাকচুয়াল নেম, প্রকৃত নাম, দিয়ে দেখো কি লেখা আছে, নরেন্দ্রনাথ দত্ত। আমরাও কি লিখবো, হিজ অ্যাকচুয়াল নেম ওয়াজ, দেখো তাহলে সাবজেক্টটা যোগ করবো আর ভার্বটা যোগ করবো। তার প্রকৃত নাম ছিল, পয়েন্টে দেওয়াই আছে দেখো, নরেন্দ্রনাথ দত্ত। আমরাও লিখলাম হিজ অ্যাকচুয়াল নেম ওয়াজ নরেন্দ্রনাথ দত্ত। দেখো এরপরের পয়েন্ট কি আছে, পেরেন্টস, বাবা মা, দিয়ে কি বলা আছে, বিশ্বনাথ দত্ত অ্যান্ড ভুবনেশ্বরী দেবী। দেখো আমরা কি লিখেছি, হিজ ফাদার্স নেম ওয়াজ, তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত, তাহলে যে ব্যক্তি সম্পর্কে বলা হবে তার বাবার যেটা নাম দেওয়া থাকবে সেটা লিখবো। এখানেতে যদি নেতাজি সুভাষচন্দ্র বোস হতো সেটা লিখতাম তার বাবার নামটা, যেটা যদি রবীন্দ্রনাথ টেগোর হতো আমরা তার বাবার নাম লিখতাম, এবং আমাদের পয়েন্টে সেটা মেনশন করা থাকবে, উল্লেখ করা থাকবে। এ ফেমাস লয়ার, একজন বিখ্যাত উকিল। আমরা জানি বিশ্বনাথ দত্ত ছিলেন একজন বিখ্যাত উকিল, তাই আমরা লিখেছি। যদি এটা কেউ না জেনে থাকি তাহলে আমরা এটা লিখবো না, মানে ভুল কিন্তু আমরা লিখবো না, যেটুখানি জানবো সেটুখানি লিখবো, না হলে আমরা লিখবো না। তারপরে দেখো অ্যান্ড ভুবনেশ্বরী দেবী, এবং ভুবনেশ্বরী দেবী ওয়াজ হিজ মাদার, ছিলেন তার মা। তোমরা এটাকে লিখতে পারো অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভুবনেশ্বরী দেবী, তার মা ছিল ভুবনেশ্বরী দেবী। যেহেতু দুটো একই রকম হয়ে যাচ্ছে তাই একটু আমরা ঘুরিয়ে লিখলাম, অ্যান্ড ভুবনেশ্বরী দেবী ওয়াজ হিজ মাদার। তাহলে এখানেতে যে ব্যক্তির জীবন লিখবো সে ব্যক্তির মায়ের নামটা লিখে ওয়াজ হিজ মাদার। পরের পার্টটা দেখো, হি ওয়াজ ভেরি নটি ইন হিজ চাইল্ডহুড, সে শৈশবে খুবই দুষ্টু ছিল। এটা আমরা সবাই জানি বিবেকানন্দ সম্পর্কে, তাই আমরা লিখেছি হি ওয়াজ ভেরি নটি ইন হিজ চাইল্ডহুড, তিনি শৈশবে খুবই দুষ্টু ছিলেন। আমরা যদি না জানি সে বাক্যটা আমরা লিখবো না, ঠিক আছে। যদি এটা অন্য কোনো ব্যক্তির সম্পর্কে হয়, ধরো আমরা সেটা তার সম্পর্কে কোনো এক্সট্রা জিনিস জানি না, তো আমরা সেটা লিখবো না। পরের বাক্য দেখো, পরের পয়েন্টে কি আছে, এডুকেশন, শিক্ষা, মেট্রোপলিটন স্কুল, স্কটিশ চার্চ কলেজ। আমিও কি লিখেছি দেখো, হি টুক হিজ এডুকেশন, সে তার শিক্ষা গ্রহণ করেছিল ফ্রম মেট্রোপলিটন স্কুল থেকে, অ্যান্ড স্কটিশ চার্চ কলেজ, এবং স্কটিশ চার্চ কলেজ থেকে। তাহলে যে ব্যক্তি সম্পর্কে দেবে তিনি যেখান থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম লিখবো। এখানে লিখেছি হি টুক হিজ এডুকেশন, সে তার শিক্ষা গ্রহণ করেছিল বা তিনি তার শিক্ষা গ্রহণ করেছিলেন ফ্রম মেট্রোপলিটন স্কুল অ্যান্ড স্কটিশ চার্চ কলেজ। তারপরে দেখো রিলিজিয়াস লাইফ, ধর্মীয় জীবন। দেখো কি বলা আছে, মেট রামকৃষ্ণদেব, তিনি রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, বিকেম ডিসাইপল, তার শিষ্য হয়েছিলেন। তাহলে এখানে দেখো দ্য টার্নিং পয়েন্ট অফ হিজ লাইফ, তার জীবনের মোড় ঘুরানো যে বিন্দুটা, মানে যেখান থেকে বিবেকানন্দের জীবনের পরিবর্তনটা শুরু হয়েছিল, ওয়াজ দ্য মিটিং উইথ রামকৃষ্ণদেব, ছিল রামকৃষ্ণদেবের সঙ্গে তার সাক্ষাৎ। তারপরে দেখো হি বিকেম হিজ ডিসাইপেলস, তিনি তার শিষ্য হয়েছিলেন। যেমন পয়েন্ট আমাদের দেওয়া আছে, এই যে বিকেম ডিসাইপেল দিয়ে আছে, আমরাও দেখো ঠিক যেমন পয়েন্টে দিয়ে আছে হি বিকেম হিজ ডিসাইপেল লিখেছি। তারপরে কি লিখেছি দেখো, হি ওয়াজ নেমড বিবেকানন্দ, তার বিবেকানন্দ নামকরণ করা হয়েছিল। যে রামকৃষ্ণদেবের কাছে তিনি দীক্ষা গ্রহণ করার পরেই তার নামকরণ করা হয়েছিল বিবেকানন্দ। এই বাক্যটা এখানে দেওয়া নেই পয়েন্টে, আমি জানি বলে লিখে দিয়েছি, তোমরা যদি না জানো তো লিখবে না, যেটুখানি দেওয়া থাকবে সেটুখানি লিখলেই কিন্তু যথেষ্ট বড় 100 ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো কি আছে পয়েন্টে, অ্যাটেন্ডেড দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান ইন চিকাগো, চিকাগোতে সে ধর্মীয় সভায় যোগদান করেছিল। তাহলে লিখেছি দেখো, হি অ্যাটেন্ডেড, সে যোগদান করেছিল বা তিনি যোগদান করেছিলেন দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান ইন চিকাগো, চিকাগোতে ধর্ম মহাসভাতে তিনি যোগদান করেছিলেন। আমি সালটা জানি 1893, 1893 খ্রিস্টাব্দে। তাহলে যেমন পয়েন্ট দিয়ে আছে যে অ্যাটেন্ডেড দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান ইন চিকাগো, তাকে শুধু কি যোগ করেছি, হি অ্যাটেন্ডেড দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান ইন চিকাগো। তাহলে আমরা সাবজেক্টটাকে, ভার্বটাকে একটু দেখে ইউজ করব। আর যদি কোনো বাক্য আমরা তার সম্পর্কে জেনে থাকি সেই এক্সট্রা বাক্যটা লিখব, যদি না জেনে থাকি সেটা লিখতে যাব না। কিন্তু না জেনে ভুল আমরা কোনোভাবেই লিখবো না। দেখো সেখানেতে ধর্মীয় যে মহাসভাতে তিনি যোগদান করেছিলেন সেখানেতে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন, তাই লিখেছি দেখো, হি রিপ্রেজেন্টেড, তিনি প্রতিনিধিত্ব করেছিলেন হিন্দুইজম, হিন্দু ধর্মের, বিফোর দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের কাছে। যে সমগ্র বিশ্বের সামনে সেখানে ধর্মীয় মহাসভায় সমস্ত ধর্মের বিখ্যাত বিখ্যাত পণ্ডিতরা উপস্থিত ছিলেন, তার মধ্যে আমাদের স্বামী বিবেকানন্দ, তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। তারপরে পয়েন্ট কি আছে দেখো,
অ্যাচিভমেন্ট অর্জন কি ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন ইন 1897, 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন তিনি স্থাপন করেছিলেন। তাহলে কি লিখেছি? বিবেকানন্দ ফাউন্ডেড। দেখো শুধু ফাউন্ডেড আগে বিবেকানন্দ সাবজেক্টটাকে যোগ করে দিয়েছি। বিবেকানন্দ ফাউন্ডেড দ্য রামকৃষ্ণ মিশন ইন 1897। এবার প্রথম অ্যাট বেলুড়, সেটা আমরা জানি বেলুড়েতে, তাই আমি লিখেছি অ্যাট বেলুড়। তাহলে দেখো পয়েন্টের আগে শুধু সাবজেক্টটাকে যোগ করেছি, ভার্ব বেশিরভাগ ক্ষেত্রে দেওয়াই আছে। কিসের জন্য? টু সার্ভ হিউম্যানিটি, মানব সেবার জন্য, মানুষের সেবার জন্য তিনি বেলুড়েতে রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন। এবার কি আছে দেখো, লেফট ইমপ্রেশন অন ন্যাশনাল লিডার্স, জাতীয় নেতাদের উপর প্রভাব পড়েছিল। তাহলে হিজ গ্রেটনেস, তার এই মহত্ব মহানুভবতা, লেফট ইমপ্রেশন গভীর প্রভাব ফেলেছিল অন দ্য ন্যাশনাল লিডার্স, জাতীয় নেতাদের উপর। সেই জন্য দেখো শুধুমাত্র লেফট ইমপ্রেশনের আগে হিজ গ্রেটনেস এটুখানি যোগ করেছি। মানে যে ব্যক্তির সম্পর্কে বলবে আমাদেরকে লিখতে, সেই ব্যক্তির যে বিখ্যাত জিনিসটা যেটা সাধারণ মানুষের মনে ইমপ্রেশন ফেলবে বা বিখ্যাত ব্যক্তিদের মনে ইমপ্রেশন ফেলবে, সেটা আমরা লিখে দেবো এখানে, হিজ গ্রেটনেস লেফট ইমপ্রেশন অন দ্য ন্যাশনাল লিডার্স। এবার লাস্ট পয়েন্ট দেখো, লাস্ট পয়েন্টে কি আছে? ডেথ, মৃত্যু জুলাই 4, 1902, যে মৃত্যু হয়েছিল 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। দেখো এটাকে কি লিখেছি? দ্য গ্রেট মঙ্ক, এই মহান সন্ন্যাসী। এটা যদি কোনো কবি সম্পর্কে দেওয়া বলে দ্য গ্রেট পোয়েট, যদি কোনো বিজ্ঞানী সম্পর্কে দেওয়া থাকে দ্য গ্রেট সায়েন্টিস্ট, যদি কোনো প্লেয়ার সম্পর্কে দেওয়া হয়ে থাকে তাহলে লিখব দ্য গ্রেট প্লেয়ার। লেফট হিজ মোর্টাল বডি, তার এই মরণশীল দেহটাকে ত্যাগ করেছিলেন। এই মহান সন্ন্যাসী তার এই মরণশীল দেহ ত্যাগ করেন অন 4 জুলাই 1902, 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই, 4 জুলাই, যেমন ডেটটা দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই লিখব। তাহলে এখানেতে তিনি যে জন্য বিখ্যাত, যদি এটা কবি হয় তাহলে লিখব দ্য গ্রেট পোয়েট, যদি ঔপন্যাসিক হয় দ্য গ্রেট নোভেলিস্ট, যদি এটা একজন বিখ্যাত প্লেয়ার হয় দ্য গ্রেট প্লেয়ার, যদি সায়েন্টিস্ট হয় দ্য গ্রেট সায়েন্টিস্ট। এখানেতে বিবেকানন্দ দ্য গ্রেট মঙ্ক দিয়ে যেমন পয়েন্ট আছে, লেফট হিজ মোর্টাল বডি, ত্যাগ করেছিল তার যে মরণশীল দেহটা অন 4 জুলাই 1902, 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। এরপরে দেখো এই যে দুটো বাক্য আমি লিখেছি, এটা কিন্তু আমরা কনক্লুশনে লিখব। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমরা লিখতে পারবো সেই সব ব্যক্তি সম্পর্কে যারা মারা গেছেন। জীবিত কোনো ব্যক্তি সম্পর্কে কিন্তু আমরা এই কনক্লুশনে যে দুটো সেন্টেন্স আমি লিখেছি, একটা বাক্যকে, দুটো সেন্টেন্সকে, এই দুটো সেন্টেন্সকে কিন্তু আমরা লিখতে পারবো না। কি লিখেছি দেখো, বাট পিপল থিঙ্ক দ্যাট, কিন্তু মানুষ মনে করেন যে, হি ক্যানট ডাই, তিনি মরতে পারেন না। যে মানুষের চিন্তা, মানুষের ধারণা হলো তিনি মরতে পারেন না। সেই জন্য বলছি, যদি এটা কোনো ব্যক্তির জীবন নিয়ে লিখি যিনি এখনো আমাদের মধ্যে আছেন জীবিত, তার সম্পর্কে কিন্তু আমরা এই বাক্য দুটো লিখতে পারবো না। যে পিপল থিঙ্ক দ্যাট হি ক্যানট ডাই, হি ওয়াজ, তিনি ছিলেন, হি ইজ, তিনি আছেন, অ্যান্ড হি উইল রিমেন, তিনি থাকবেন, ইন আওয়ার হার্টস, দেখো আমাদের হৃদয়ে, থ্রু হিজ ইমমর্টাল ওয়ার্কস, তার অমর কাজের মধ্য দিয়ে। দেখো এই যে অমর কাজ বললাম, এখানে যদি কবি হয় তার কবিতাগুলো অমর কাজ, যদি বিজ্ঞানী হয় তার বিজ্ঞান সৃষ্টির অমর কাজ, তিনি যদি দেশপ্রেমিক হন বা আমাদের স্বাধীনতা সংগ্রামী হন তা তার দেশপ্রেমটা সেটা অমর কাজ। সেই জন্য আমরা মেনশন করবো না কি কাজটা, যাতে করে প্রত্যেকের ক্ষেত্রে আমরা লিখতে পারি। সেই জন্য লিখবো কি হিজ ইমমর্টাল ওয়ার্কস, যে হি ওয়াজ, হি ইজ, অ্যান্ড হি উইল রিমেন ইন আওয়ার হার্টস থ্রু হিজ ইমমর্টাল ওয়ার্কস। এবারে যদি এটা কোনো মহিলা সম্পর্কে হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র হিগুলোকে সি করব, কারণ আমরা জানি মহিলা হলে হি এর পরিবর্তে সি জেন্ডার, ফেমিনাইন জেন্ডারটা আমাদেরকে ইউজ করতে হবে সে বোঝাতে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বায়োগ্রাফি লেখার ফরম্যাটটা নিয়ে, মানে কিভাবে আমরা একটা বায়োগ্রাফি যদি লিখতে পারি, এই ফরম্যাটটাকে যদি আমরা মনে রাখতে পারি। দেখো এখানেতে ইন্ট্রোডাকশানেতে আমি 2-3টে বাক্য দিয়েছি, কনক্লুশনে 2টো বাক্য দিয়েছি, মোট আমাদের 100টা ওয়ার্ড লিখতে হবে। তার মধ্যে আমাদের পয়েন্টেতেই 7-8টা বাক্য দেওয়া আছে। আমরা শুধু ওই ইন্ট্রোডাকশান, ওই কনক্লুশনটাকে সেম রেখে মাঝের পয়েন্টে যেগুলো দেওয়া থাকবে, তার বাবার নাম একদম যেমন আছে, হিজ ফাদার্স নেম ওয়াজ, তার মায়ের নাম হিজ মাদার্স নেম ওয়াজ, হি ওয়াজ বর্ন, তিনি কোথায় জন্মেছিলেন, কবে জন্মগ্রহণ করেছিলেন, কোথা থেকে পড়াশোনা করেছিলেন, যেমন দেওয়া থাকবে খুব সহজ সহজ এরকম ছোট ছোট বাক্য। আমি তোমাদের কিন্তু খুব ছোট ছোট বাক্যেই দেখিয়েছি যাতে তোমরা নিজেরা এইভাবে লিখতে পারো। তাহলে এই ভিডিওটা যদি তোমরা কেউ শেষ পর্যন্ত দেখে থাকো, অবশ্যই তোমরা যে কোনো বায়োগ্রাফি,
সে যার সম্পর্কেই হোক না কেন তোমরা খুব সহজেই লিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।